সব সময় তো চেষ্টা করি দিনের ভিডিওগুলো শেয়ার করার জন্য, রাতে কি কাজ করি সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সন্ধ্যা থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। তো সন্ধ্যার সময় নাস্তার আয়োজন চলছে। তো নাস্তা বানাতে গিয়ে দেখলাম যে আমার চা পাতা ফুরিয়ে গিয়েছে। তো ভাবলাম যে চা পাতাটা রিফিল করি। তো এই শীতে কিন্তু একটু আরামের জন্য সন্ধ্যা রাতে কাজগুলো আমি যেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ছোলাটা কিন্তু আমি রান্না করিনি, ছোলাটা আমার মা রান্না করেছিল। তো উপর থেকে মা আর কি সন্ধ্যার সময় ছোলাটা নামিয়ে নিয়ে এসেছে আর আমি চা বসিয়ে দিলাম। আমি জানতাম না মা ছোলা নিয়ে এসেছে, কারণ তার আগে আমি একটু নিচে আর কি বাজারের দিকে গিয়েছিলাম। আর আমার বাসার নিচেই যেহেতু বাজারটা, তো এই টাইমে কিন্তু মোটামুটি একটু ভালো শাকসবজি আর কি বাজারে পাওয়া যায়। তো ভাবলাম যে নিয়ে আসি। তো আসার সময় আমি আবার একটু সিঙ্গারা সমুচা কিনে নিয়ে এসেছিলাম। সব সময় কিন্তু ওইভাবে নাস্তা বানাতে বাসায় ভালো লাগে না। তো যদিও বাইরের জিনিসটা আমি খুব কম পছন্দ করি আর খুব কম খাওয়া হয়, তো এই যে একদম অল্প পরিমাণে কিছু সিঙ্গারা সমুচা, তো সিঙ্গারা সমুচার সাইজ দেখে আমি দোকানে হাসছিলাম। তো যাই হোক, আমি ছোলাটা গরম করে নিয়েছি আর এই যে সিঙ্গারা সমুচা নিয়ে এসেছি। এর মধ্যে দুই মেয়েকেও ডাকছি আর আমার মা তো রুমেই আছে। উপর থেকে আমার ভাইয়ের ছেলেটাকেও ডেকে নিচ্ছিলাম যে তাড়াতাড়ি চলে আসো, সবাই একসাথে বিকেলে নাস্তাটা করব। তো আসলে আমাদের মতো গৃহিণীদের সকাল আর বিকেল বলে কিন্তু কোনো কথা নেই, কারণ সংসার এমন একটা জায়গা যেখানে কাজের মধ্যে কিন্তু সারাক্ষণ নিজেকে ডুবিয়ে রাখতে হয়। যে এখন চাইলেও হয়তো বা আমি পারতাম যে হাত পা গুটিয়ে বসে থাকি, কিন্তু সেটা তো সম্ভব না। আমি যদি গুটিয়ে বসে থাকি, দুইটা মেয়ে দুই পাশ থেকে এসে কানে কাছে ঘ্যান ঘ্যান করতেই থাকবে যে আমাদের ক্ষুধা লেগেছে, কি খাবো, খেতে দাও। বড়জনকে ডাকাডাকি করছিলাম, বড়জন ওইভাবে ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, এই যে আমার ছোট মামুনি আমার সাথে চলে এসেছে। তো সমুচাটা আমার আবার ভীষণ পছন্দের। তো ওই পাশ থেকে আমি আর জুই সমুচাটা খেয়ে নিচ্ছিলাম। এরপরে ওই যে বড়জন এসেছে, এসে সেও কিন্তু খাচ্ছে। তো খেতে খেতে সে আবার উঠে গেল। এর মধ্যে ছোলা খাওয়াটা শেষ, সমুচা সিঙ্গারা খাওয়া শেষ, আর চা না খেলে তো হবেই না। তো চাটাও আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়ে এসেছি। তো এখন আমরা সবাই মিলে একসাথে চা খাবো। আমি সব সময় কেন নিজেকে এত কাজের মধ্যে ডুবিয়ে রাখি, এই বিষয়টা নিয়ে সাকিবুল নাহার মুক্তা আইডি থেকে আপু কিন্তু বেশ বড় একটা কমেন্ট করেছে। তো আমি চেষ্টা করব আপুর কমেন্টটির উত্তর দেওয়ার জন্য। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, আর সন্ধ্যার পর দেখেন এই যে ছোলা গরম করা হয়েছিল সেখান থেকে কড়াই, তারপরে এই যে আমরা নাস্তা পানি করলাম, তো সেখান থেকে কতগুলো থালা বাসন বের হয়েছে। আসলে না, এই শীতের সময় খাওয়া দাওয়া করতে ভালোই লাগে, আর মনে চায় যে লেপ কম্বল একদম গায়ে দিয়ে চুপচাপ বসে থাকি। সন্ধ্যার পর না তেমন একটা কাজ করতে ইচ্ছে করে না। তবে সব সময় যে আমি একা ধারে কাজ করি তাও কিন্তু না, একটু আর কি চেষ্টা করি নিজেকে মাঝে মাঝে একটু 2-4 ঘন্টার জন্য রেস্ট দেওয়ার জন্য। তো যাই হোক, আমি এখন থালা বাসনগুলো ধুবো। তারপরে দুপুরে যে রান্না করেছিলাম সে রান্নাটা আসলে দুপুরেই ফুরিয়ে গিয়েছে। তো ভাবলাম যে রাতের জন্য একটা তরকারি রান্না করি। আর কাজ শেষে না রান্নাঘরটাকে আজকে নতুন করে একটু সাজাবো, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার সিঙ্কের পাশে যে র্যাকগুলোতে আমার ছোট ছোট জারগুলো রাখা হয়েছে, সেগুলো তো দেখলাম অনেক ধুলোবালি পড়েছে, সেগুলো আমাকে ক্লিন করতে হবে।
সবসময় চেষ্টা করি যে কাজগুলোকে নিজের মতো করে নেওয়ার জন্য, যে এই কাজটা পরে এই কাজটা করলে আমার কাজটা যেন সহজ হয়ে যায়। আসলে দুপুরের মধ্যে তো একরকম কাজ থাকে, আবার বিকেলের দিকে আরেক রকম কাজ থাকে। অফ ক্যামেরাতে আমি চুলাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তো এখন আবার চুলার এই যে শিকগুলো আবার বসিয়ে দিচ্ছি, যেহেতু রান্নাটা আবার করতে হবে, তাছাড়া সকালের জন্য আবার আমাকে কিছু নাস্তা রেডি করে রাখতে হবে। তো এই শীতে কিন্তু একটু আরামের জন্য সন্ধ্যা রাতে কাজগুলো আমি যেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, তো এভাবে কাজ করলে কিন্তু দেখা যায় পরের দিন সকাল পর্যন্ত তেমন একটা ঝামেলা হয় না। তো এই যে আমি র্যাকের সব কিছু নামিয়ে নিচ্ছি, আর এখন সবগুলো জার আমি এক এক করে ক্লিন করে আবার নতুন করে গুছিয়ে নিব। সাকিবুল নাহার মুক্তা আইডি থেকে আপু বিশাল বড় একটা কমেন্ট করেছে, আমি চেষ্টা করব যে খুব দ্রুত আপুর কমেন্টটা পড়ার জন্য। তো আপু লিখেছিল, ওগো ময়না, পরিষ্কারের দিক থেকে তোমাকে নোবেল দেওয়া উচিত। আপু আমাদের শরীর কিন্তু মেশিন না, সবসময় একটা জিনিস মনে রাখবে, শরীরটাকে একটু সময় দিবে, একটু শান্তি দেবে। যদি সবসময় এমন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখো তাহলে একটা সময় দেখবে অসুস্থ হয়ে গেছেও। পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো আপু, কিন্তু সেটা অবশ্যই নিজের শরীরকে আগে প্রাধান্য দিয়ে তারপর করতে হবে। আর আর যারা সবসময় এরকম একটা মেন্টালিটি নিয়ে চলে পরিষ্কারের, তারা কিন্তু একটা সময় খিটখিটে মেজাজের হয়ে যায়, একটা সময় বয়স হলে আরও খিটখিটে মেজাজের হয়ে যায়। তো তখন চাইলেও তুমি তোমার মেজাজটাকে আর কন্ট্রোল করতে পারবে না, কারণ তোমার এই মেজাজটা তোমার শারীরিক কষ্টের জন্য হচ্ছে। নিজের মনটাকে প্রাধান্য দিবে সবার আগে। আপু মাঝে মাঝে কাজ করতে ইচ্ছে না করলে করবে না। আমি কিন্তু পেঁপে ভাজি অনেক পছন্দ করি, এখনকার যুগের ছেলেমেয়েরা এই কাজগুলো করতে চায় না। আমি যখনই তোমার ভিডিও দেখি তুমি কাজ করতেই থাকো, নিজেকে রেস্ট দাও। অসুস্থ হয়ে গেলে অনুভূতিটা কারোর সাথে শেয়ার করতে পারবে না, তবে পরিশ্রম করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, তবে সেটা অতিরিক্ত না। মন থেকে অনেক দোয়া আমার এই পরিশ্রমী বোনের জন্য। তো আপু তোমাকে আমি আমার মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, আদর এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিন্তু আপুর ভিডিওগুলো দেখি, আপু আমার মতো মাঝে মাঝে খুব স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসে। তো আপু তোমার জন্য বলছি যে সত্যি কথা বলতে এই কাজগুলো ছাড়া আমি চাইলে সারাক্ষণ শুয়ে বসে শুধু রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমি থাকতে পারি। যতটুকু করার জন্য ততটুকুই আমি করে মোটামুটি সংসারটাকে কিন্তু পরিপাটি করে রাখতে পারি। তারপরও এই যে অতিরিক্ত কাজগুলো করি, সেটা কেন করি আপু জানো? নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে একটু শান্তিতে রাখার জন্য। মানুষের জীবনে আপু এমন কিছু কিছু কথা থাকে যেটা কিনা চাইলেও চিৎকার করে হাজার জনের মাঝে বলা যায় না। যে দুঃখের দুঃখ বুঝে তার সাথে শুধু সে কথাগুলো শেয়ার করা যায়। আমি যে কেন কি কারণে এই কাজগুলো করি সেটা কিন্তু আমি চাইলেও সবার মাঝে প্রকাশ করতে পারি না। তবে হ্যাঁ, এই কাজের মধ্যে আমি নিজেকে অনেকটা আর কি বলবো, যে অনেক রকমের অশান্তি থেকে নিজেকে একটু শান্তিতে রাখতে পারি। আমরা মানুষের উপরের দিকটা দেখলে অনেক সময় আমাদের মনে হয় যে আমরা আমাদের জীবন থেকে, আমাদের লাইফ থেকে আমরা অনেকটা সুখী, আমাদের কোনো দুঃখ নেই, কোনো কিছু নেই। যে সাজানো গুছানো একটা সংসার দেখতে পাচ্ছ না, এত সুন্দর, এত পরিপাটি। তো এই জায়গার মধ্যে আমার সকল ভালো লাগা, ভালোবাসা আমি নিজেকে এর মধ্যেই কিন্তু ডুবিয়ে রাখি, নিজেকে একটু সুস্থ রাখার জন্য। আমি যদি এই কাজগুলো না করি না, আমি মানসিকভাবে কখনো সুস্থ থাকতে পারবো না, কারণ এমন একটা মেন্টালিটি প্রেশার সবসময় আমাকে ধরে রাখে, আঁকড়ে ধরে আছে, সেটা মৃত্যুর আগে মনে হয় না যে আমার শেষ হবে। কারণ এই যে সংসার নামক জায়গাটাতে পা দিয়েছি, আমি চাইলেও পারবো না এখান থেকে দূরে সরে যেতে, কারণ এমন একটা জায়গা, সংসার নামক জায়গা, সেখানে হাসি কান্না, দুঃখ কষ্ট, ভালোবাসা সব কিছুই থাকে। শুধু কি যে মনের ভিতরে চাপা যে কষ্টগুলো থাকে, হাসি কান্না দুঃখ কষ্ট দেখবা ভালো লাগা, সেটা সবার সাথে শেয়ার করা যায়, কিন্তু চাপা যে কষ্টগুলো থাকে সেগুলো কিন্তু সবার মাঝে আপু শেয়ার করা যায় না।
হয়তোবা যেই কষ্টটা আমার মধ্যে আছে আমি চিৎকার করে চাইলেও মাঝে মাঝে তোমাদের সাথে ওইভাবে না শেয়ার করতে পারি না। সবসময় উপরের রংটা দেখে কিন্তু মানুষ যাচাই করা যায় না যে মানুষটা তার নিজের দিক থেকে আসলে সে কতটা সুখী। তবে যতদিন বেঁচে আছি দুটো সন্তান নিয়ে একটা কথাই বলবো যে আল্লাহ পাক যেন আমাকে সকল ধৈর্য তার ভাণ্ডারের যত রকমের ধৈর্য আছে সবটুকু ধৈর্য যেন সে আমার মধ্যে দান করেন। আমি যেন সে ধৈর্যটুকু নিয়ে টিকে থাকতে পারি আমার সংসারে। তো আমি চেষ্টাও করি সব সময় নিজেকে অনেকটা কন্ট্রোল করার জন্য। আর একটা কথাই বলি যে কিভাবে আমি নিজেকে সুখী রাখতে পারি। আর এই কাজগুলোর মধ্যে আমি আমার সুখটাকে আপু খুঁজে পাই, যার জন্য সব সময় আমি এত কাজ করি আপু। তো যাই হোক, ওই যে বললাম চিৎকার করে চাইলেও অনেক কথা আমি শেয়ার করতে পারি না বা পারবো না। তো কিছু কিছু চাপা কষ্ট যেটা নিজের মনের মধ্যেই থাক, আসলে এই কষ্টের কথাগুলো শেয়ার করতে গেলে এটা যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্ম, তো এখানে অনেকেই হাসবে, অনেকের কাছে আমি হাসির পাত্র হয়ে যাব, আবার যার যা মুখে আসবে সে তাই বলে দিবে। তো থাক না, কিছু চাপা কষ্ট নিজের মধ্যে লুকিয়ে যেভাবে আছি, যেটা নিয়ে আছি, যে কাজের মধ্যে ডুবে আছি, সেখানে আমার সার্থকতা সুখের। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে রুমটা এখন আবার একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো সব কাজকর্ম শেষ, ঘরটা যখন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন আমার নিজের কাছে অন্যরকম একটা শান্তি লাগা কাজ করে, মনে হয় এটাই আমার স্বর্গের একটা জায়গা। তো আমাদের মেয়েদের কিন্তু বিয়ের পর তার সংসারটাই হচ্ছে সবচাইতে একটা সুখের জায়গা আর শান্তির জায়গা, যে জায়গাটাতে মেয়েরা সব রকমের সুখ শান্তি খুঁজে পায়। তো আমারও সেই অবস্থায় হয়েছে। আসলে আমি চাইলেও পারি না সংসারটা থেকে সরে যেতে বা চলে যেতে। তবে জানি না কতদিন আমার এই মনটাকে আমি সংসারের মধ্যে বেঁধে রাখতে পারবো। যখন দেখবো আর আমি বেঁধে রাখতে পারছি না, তখন হয়তো বা এই সংসারটা থেকে আমি একটা সময় বের হয়ে চলে যাব। তো আসলে কথাগুলো আমি ওইভাবে ক্লিয়ার কাট করে আমি কোনো কিছুই আমার আপুদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি কিন্তু এখন মোটামুটি ভালো শীত পড়েছে, তো একটা কম্বল আর কি আমি আলমারি থেকে নামিয়ে নিচ্ছি। আর কথাগুলো আমি ক্লিয়ার করে না বলে পারার জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে কম্বলটা আমি আর কি একটু রোদে দেওয়ার দরকার ছিল। যাই হোক, যেহেতু ভালোই ঠান্ডা পড়েছে, রাতের বেলা গায়ে দিই, কালকে না হয় একটু রোদে দিয়ে নিব, তাহলেই হবে। তো মোটামুটি রান্নাবান্না শেষ, খাবার টেবিলে পানিগুলো নিয়ে আসছি। আর ভেরি লাইটটা যে নামানো হয়েছে, ভেরি লাইটটা কিন্তু আমি মোটামুটি একটু সাজিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, সেটাও আমি শেয়ার করব। তো এই যে কাজগুলো করি না, এই কাজের মধ্যে আমার যে কতটা প্রশান্তি কাজ করে আর কতটা নিজেকে যে আমি সুখী রাখি, তো সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। তবে একটা কথা সবসময় বলি আপু, যে আল্লাহ যদি কখনো আমার মৃত্যু দেয়, মৃত্যুটা যেন হঠাৎ করে হয় আর আমি হঠাৎ করে যেন মারা যাই, যেন বিছানায় পড়ে আমাকে কোনো রোগের সুখে যেন না ভুগতে হয়। তো আমার আপুরাও আমার জন্য দোয়া করবা। মানুষের মৃত্যু কখন কার কিভাবে হয় সেটা কিন্তু কেউ বলতে পারে না, তবে হঠাৎ মৃত্যুটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে, আর সেটাই আমি মহান আল্লাহ পাকের কাছে সব সময় চেয়ে থাকি। আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গিয়েছে। এখানে সিম, আলু আর মূলা দিয়েছিলাম, দিয়ে তারপর আমি চিংড়ি মাছটা রান্না করেছি। একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, যেহেতু ধনিয়া পাতা ছিল না। তো রাতের বেলা তো তাই একটা তরকারি আর কি রান্না করে নিলাম। তো আমার কিন্তু একটা কি দুইটা, এর বেশি কখনো কোনো তরকারি আমার ঘরে রান্না করা হয় না। তো যাই হোক, আমি কিন্তু ফেরি লাইট দিয়ে কিভাবে সাজিয়েছি এখন এই তো দেখিয়ে দিচ্ছি। মনকে ভালো রাখার জন্য, মনকে চাঙ্গা রাখার জন্য অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন হয় না। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগা কাজ করে। অনেক দিন যাবৎ ভাবছিলাম যে ভেরি লাইটটা দিয়ে এইভাবে কিচেনটাকে একটু নতুন করে সাজাবো। তো করব করে না, এই কাজ ওই কাজ, হাজার কাজের মধ্যে এই কাজটুকু আর করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, যেহেতু রাতের বেলা কাজগুলো করছি, তাহলে ভেরি লাইটটা দিয়ে রাতের বেলায় আমি সাজিয়ে নিই। আর যখন
যখন আমি রান্না করব তখন কিন্তু এই ফেরি লাইটটা জ্বালিয়েও, আমার লাইট না জ্বালিয়েও আমি রান্না করতে পারি, মোটামুটি ভালোই আলো হয়। আর সন্ধ্যের সময় তো চা বানাতেই হয়, ভাত রান্না করতে হয়, আর শীতের সময় যেহেতু মাঝে মাঝে তরকারি গরম করতে হয়, অনেক কাজে কিন্তু রান্নাঘরে রাতের বেলা আবার আমাকে আসতে হয়। তো তখন দেখা যাবে কি যে বড় লাইটটা অফ করে এই ফেরি লাইটটা জ্বালিয়ে কিন্তু আমি কাজগুলো করতে পারবো। তো এর মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে আমি সকালবেলার জন্য কিছু রুটি বেলে নিয়েছি। তো আটাটা কাই করেছিলাম, একদম লবণ তো দিয়েছিলামই, তার সাথে একটু সয়াবিন তেল দিয়েছিলাম, দিয়ে ভালো করে আটাটা কাই করে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এই রুটিগুলো এখন আর আমি নর্মাল ফ্রিজে রাখবো না, যেহেতু ভালোই ঠান্ডা পড়েছে। তো রুটিগুলো আমি এমনিতেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, সকালবেলা উঠে শুধু ভেজে দিলেই হবে। এভাবে রুটি রাখলে কিন্তু একটার সাথে আরেকটা কখনো লেগে যাবে না, রুটিগুলো বেশ ভালোই থাকবে। আর তার সাথে আমি একটা ডালও রান্না করে রাখবো, কারণ সকালবেলা উঠে ডালটা রান্না করা আর আমার পক্ষে সম্ভব না। তো ডালটাও রান্না করে আমি এভাবেই রেখে দিব। তো এখন কিন্তু মোটামুটি ভালোই গ্যাস আছে। আর সত্যি কথা বলতে যেদিন দেখি রাতের বেলা গ্যাস থাকে সেদিন না কাজের আগ্রহটা আমার কেন যেন দ্বিগুণ বেড়ে যায়, কারণ গ্যাস না থাকলে আমার রান্নাঘরে আসতেই ইচ্ছে করে না। তো আমি সবসময় চেষ্টা করি যেদিন বাসায় গ্যাস থাকে রাতের বেলা আর কি, তো যে কাজগুলো পরের দিন করার থাকে সে কাজগুলো আর কি করে নেওয়ার জন্য। তো ডালটা আমি অনেক দিন আগেই আমি আর কি সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই নামিয়ে রেখেছি। আর দেখি যে ডালটা একেবারে গলে গিয়েছে। তো কি আর করা, তো কিছু কিছু ডাল আর কি আস্ত ছিল, তো সেই ডালটাই আমি এই যে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে এই যে রান্না করে নিলাম। যদিও ডালটা গলে গিয়েছে, তবে ডালটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আর এখানে নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। ডিটেলস তো ওইভাবে ডাল রান্নাটা শেয়ার করলাম না, এর আগেও আমি এই ডাল রান্নাটা অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে। এটা ছিল অ্যাঙ্কারের ডাল। তো আমার ডাল কিন্তু রান্না হয়ে গিয়েছে, আবারও একটু চুলাটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো যেহেতু কাজকর্ম শেষ, এর মধ্যে বাকি যেগুলো বের হয়েছিল সেগুলো আবার অফ ক্যামেরাতে আমি ধুয়ে রেখেছি। আর আমাদের এখানে যেহেতু কারেন্টের সমস্যাটা সব সময় বেশি থাকে, তো ছোটোখাটো যেগুলো জিনিস আছে আমি সব সময় চেষ্টা করি সেগুলো পানি আর কি ভরে রাখতে, কারণ কারেন্ট যদি একবার যায় কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা কারেন্ট কিন্তু আর থাকে না। ওই সময়তে দেখা যায় কি মোটরের পানিটাও ফুরিয়ে যায়। আর আমি যেহেতু একদম সরাসরি কলের পানিটাই খাওয়া হয়, পানি ওইভাবে ফুটিয়ে বা ফিল্টার করে খাওয়া হয় না, তাই আর কি বোতলগুলো ভরে রাখলাম। যদি কারেন্ট নাও আসে, সকালবেলা উঠে যদি কারেন্ট নাও পাই, দেখা যায় সকালে যে পানি ধরে রেখেছি সে পানিগুলো দিয়ে কাজ করতে করতে অলরেডি আবার কারেন্ট চলে আসবে। তো মোটামুটি কিন্তু সন্ধ্যা থেকে একদম রাত অবধি আমি যা যা কাজগুলো করেছি সেগুলো শেয়ার করলাম। আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো আমি বিথি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।